বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের বিপুল সম্পদের খোঁজ পেল সিআইডি। সিঙ্গাপুরে শত কোটি টাকা। নৌকায় মনোনয়ন পাননি প্রয়াত 4 এমপির স্বজন। পরিবারতন্ত্র থেকে বেরোতে চায় আওয়ামী লীগ। করোনায় ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বেড়েছে কয়েক গুণ। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ দূষণ। ইলিশের সরবরাহ সংরক্ষণের ব্যবস্থা আধুনিক হয়নি, আমলাতান্ত্রিকতাই বাধা বলছেন মৎস্যমন্ত্রী। এবং শ্রীলঙ্কা সফরে 20 সদস্যের টাইগার স্কোয়াড ঘোষণা। আজ থাকতে পারে 6 পেসার ও 4 স্পিনার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছে নুজাত আফরিন। শিরোনাম ছিলেন, এবার বিস্তারিত। ক্যাসিনো কাণ্ডের প্রধান কুশীলব সম্রাটের বিপুল সম্পদের খোঁজ মিলেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে। শুধু সিঙ্গাপুরেই তার শত কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে সিআইডি। বাকি সম্পদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে ওই 4 দেশে। আর সেসব চিঠির উত্তর পেলে চলতি মাসে হবে অর্থ পাচারের মামলা। গত বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল ক্যাসিনো বিরোধী অভিযান। আর এর শুরু থেকেই আলোচনায় আসেন তখনকার যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। অভিযানের সময় আত্মগোপনে গেলেও 20 দিনের মাথায় কুমিল্লা থেকে গ্রেপ্তার হন তিনি। তার অফিসে অভিযানের পর অস্ত্র ও মাদক আইনে মামলা করে র্যাব। 1 মাসে শেষ হয় এর তদন্ত। 2 মামলায় অভিযোগপত্রও জমা দেয়া হয়। সামনে আসে সম্রাটের বিপুল অবৈধ সম্পদের বিষয়টি। তবে গ্রেপ্তারের 11 মাসেও সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা যায়নি। তবে সিআইডির দাবি, সম্রাটের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। দেশের 22টি সংস্থার পাশাপাশি 4টি দেশেও তার সম্পদের খোঁজ চেয়ে চিঠি দেয়া হয়েছে। এ পর্যন্ত অনুসন্ধানে দেশে কোনো অবৈধ সম্পদের খোঁজ না মিললেও বিদেশে আছে বিপুল সম্পদ। চলতি মাসেই শেষ হচ্ছে অনুসন্ধান। সম্রাটের বিরুদ্ধে আমরা যে এনকোয়ারিটা শুরু করেছি, এখনো সবগুলো এভিডেন্স কালেকশন করছে। সব এভিডেন্সগুলো যখন কালেক্টেড হবে, এবং আপনি জানেন এইসব এভিডেন্স কালেকশনের ক্ষেত্রে আমাদেরকে আবার অন্যান্য অনেক সংস্থার সাহায্য নিতে হয়। ওনারা যত দ্রুত সময় সম্ভব আমাদেরকে এইসব স্টেটমেন্টগুলো দেন। এইসব স্টেটমেন্টগুলো পেয়ে গেলে আমরা স্টাডি করে দেখে আমাদের আদার এভিডেন্স সাথে আমরা মিলে আমরা তখন সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু তাতে খুব বেশি সময় প্রয়োজন হবে বলে মনে হয় না। শুধু মানি লন্ডারিং আইনের মামলায় বিলম্ব নয়, প্রায় 10 মাস ধরে হাসপাতালে শুয়ে বসে দিন কাটাচ্ছেন সম্রাট। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানান্তরের প্রস্তাব দিলেও অজানা কারণে তাকে হাসপাতালেই রেখেছে কারা সদর দপ্তর। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, ক্যাসিনো কাণ্ডের মূল কুশীলবেরা আইনের ফাঁকফোকরে পার পেয়ে গেলে প্রশ্ন উঠবে আলোচিত সেই অভিযান নিয়েই। যারা কিনা পুরো রাষ্ট্রের টাকা দিয়ে তারা এই ধরনের একটা কালচার তৈরি করেছে, যত তাড়াতাড়ি হয় সম্রাটের ব্যাপারে যে ধরনের ডিসিশন অন্যদের ব্যাপারে নেওয়া হয়েছে, যদি তার বিরুদ্ধে চার্জশিট তাড়াতাড়ি দেওয়া হয়। এছাড়া শুদ্ধি অভিযান আবারও শুরুর পাশাপাশি গ্রেপ্তার হওয়া আসামিদের মামলার কার্যক্রম দ্রুত শেষ করে বিচারের মুখোমুখি করার তাগিদও দিচ্ছেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনসম্পৃক্ততার অভাব ও ইমেজ সংকটে নৌকার মনোনয়ন পাননি প্রয়াত 4 সংসদ সদস্যের পরিবারের কেউ। এছাড়া ত্যাগী নেতাদের মূল্যায়ন করতেও এই পরিবারতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে চাইছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এবারে উপনির্বাচনে জয় নিশ্চিতের কথা মাথায় রেখেই মনোনয়ন দেয়া হচ্ছে। সংসদ সদস্যদের মৃত্যুতে উপনির্বাচনে বরাবরই মনোনয়ন পান তাদের পরিবারের কোনো সদস্য। এবারের 5 আসনের ভোটেও নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন প্রয়াত সংসদ সদস্যের পরিবারের সদস্য সহ স্বজনেরা। তবে মোহাম্মদ নাসিমের আসন ছাড়া অন্য 4 আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্যদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা। আর তা হয়েছে প্রয়াতের স্বজনদের নানা বিতর্কিত কর্মকাণ্ডের ফলেই। পরিবারের উত্তরসূরি হলে তাকে মানুষের মাঝে তার অবস্থান থাকতে হবে, কিন্তু যখন অপাত্রে কন্যাদান হয় তখনই কিন্তু কর্মীরা বিরক্ত বোধ করেন।
কাজে এই বিষয়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে দিয়েছেন এবং এবার মনোনয়নগুলি দেখেছেন যে পোর খাওয়া মানুষেরা নমিনেশন পেয়েছেন। প্রার্থী নির্বাচনের পরিবর্তনের কারণে তৃণমূল নেতৃত্বে ভারসাম্য আসার পাশাপাশি রাজনীতিতে পারিবারিক আধিপত্যও কমে আসবে বলে মনে করছে আওয়ামী লীগ। তাদের মতে ভোটে জিততে প্রার্থীর গ্রহণযোগ্যতাই প্রধান বিষয়। পরিবারের যে সদস্য মনোনয়ন আগ্রহী তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তাটা, এর পাশাপাশি যে প্রয়াত সংসদ সদস্যের তার সিম্প্যাথি ভোটটাকে অনেক সময় বিবেচনা আনা হয়। তো সেই ক্ষেত্রে মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করেছেন সব দিক বিবেচনা করে তাকে মনোনয়ন দিয়েছেন। নেতৃত্ব বিকাশে এবারের উপনির্বাচনের প্রার্থী মনোনয়ন দেশের নেতাকর্মীদের একটি বিশেষ বার্তা দেবে বলেও মনে করছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার 2 আসামি নবিরুল ও শান্তুকে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন আদালতে উপস্থাপন করা হলে আদালত এর নির্দেশ দেয়। টিবি পুলিশের পক্ষ থেকে রিমান্ড বাড়ানোর আবেদন বা 164 ধারায় জবানবন্দির কোনো আবেদন না জানানোয় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় নবিরুল ও শান্তুকে। এদিকে মামলার প্রধান আসামি আসাদুলের 7 দিনের রিমান্ড শেষ হবে আজ। হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এদিকে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের সেলাই খোলার কথা রয়েছে আজ। নাব্যতা সংকটে 8 দিন বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে শিমুলিয়া ঘাট থেকে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহন নিয়ে 3টি ফেরি কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ড্রেজিং করে চ্যানেলে নাব্যতা ফেরায় ফেরি ক্যামেলিয়া, কাকলি ও রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আগের মতোই ফেরি চলাচল বন্ধ থাকবে। বিআইডব্লিউটিএ বলছে, চ্যানেলে নাব্যতা সংকট কাটাতে এ পর্যন্ত 13টি ড্রেজার দিয়ে 6,20,000 ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। পদ্মা নদীতে তীব্র নাব্যতা সংকটের কারণে 3 সেপ্টেম্বর এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেনীর মহিপালে মহাসড়কের অন্তত 100 মিটার জুড়ে গ্যাস বের হচ্ছে। আগুন জ্বলতেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। স্থানীয়রা বলছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গ্যাস লাইনে ছিদ্র থাকায় যে কোনো মুহূর্তে প্রাণহানির মতো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আর বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খবর দিলেও ঘটনাস্থলে কেউ যাননি বলে দাবি স্থানীয়দের। ফেনীর মহিপালে শুক্রবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। বিভিন্ন জায়গায় দেখা যায় আগুনও। স্থানীয়দের দাবি, ফেনীতে বাখরাবাদ গ্যাস লাইনের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। এ নিয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। অন্যদিকে বাসাবাড়িতে দেখা দিয়েছে গ্যাসের সংকট। জনবহুল এলাকা বা উৎপাদন বাড়লেও আধুনিক হয়নি ইলিশের সরবরাহ সংরক্ষণের ব্যবস্থা। আর এতেই কমছে না দাম। সাধারণের নাগালে আসছে না সুস্বাদু এই মাছ। আড়তদারদের দাবি, এই সংকটের কারণ মধ্যস্বত্বভোগীরা। এদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, বাজার ব্যবস্থাপনা আধুনিক করার পথে বাধা আমলাতান্ত্রিক জটিলতা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্য বলছে, বিশ্বের মোট ইলিশের 75 ভাগের বেশি হয় বাংলাদেশে। আর মৎস্য অধিদপ্তর বলছে, গত বছর ইলিশের উৎপাদন ছিল 5,70,000 টন। বাজারেও মিলছে 2 থেকে 2.5 কেজি ওজনের ইলিশ। বাজারে পছন্দ মতো ইলিশ কেনা গেলেও দাম কমেনি। 1 কেজির ইলিশ 800 থেকে 900 টাকা, 1.5 কেজি ইলিশ মিলছে 1100 টাকা দরে। 600-700 গ্রামের ইলিশ 500 থেকে 600 টাকা কেজি। এখানকার মানুষ আপনার বিভিন্ন ইলিশ ব্যবহার করে, ঠিক আছে, সাধারণ মানুষের থেকে অনেক দাম আগাচ্ছে। সব সমুদ্রের মাছ, বরিশালের মাছ, বুলার মাছ চাঁদপুরে বলে চালাই দিতেছে। এসব নিম্নমানের মাছ, ভালো মাছ না, দাম কম, খারাপ মাছ এগুলি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে ইলিশ আসছে আগের চেয়ে বেশি, তবুও দাম কেন ঊর্ধ্বমুখী? এ প্রশ্নে মধ্যস্বত্বভোগীদের দুষছেন আড়তদাররা। আমাদের চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি, বিধায় আমাদের মাছ বিক্রি করতে হিমশিম খাচ্ছি। আগে যদি হয়তো 30%, এখন হয়তো 35% হচ্ছে বা 40% হচ্ছে। এখন মাছের একটু বাড়ছে, কিন্তু মানুষের তো চাহিদা আছে, এই কারণে ধরেন মাছের দাম বেশি। বর্ডার এলাকায় নিয়ে যায়, তারা কোথায় নিতেছে?
কেমনে কি করতেছে সেটা আমাকে দেখার ব্যাপার না, কিন্তু আমরা উচিত মূল্য পাইতেছি না। সরকারিভাবে ইলিশ শিকার বন্ধ ছিল ৬৫ দিন। পাশাপাশি করোনার কারণে লম্বা সময় নদীতে নামেননি জেলেরা। এতে বেড়েছে মাছের উৎপাদন, সুফলও মিলেছে আগের চেয়ে বেশি। দেশের মৎস্য উৎপাদন প্রক্রিয়া এবং বিপণন প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে হবে, সহজলভ্য করতে হবে। তিনি যেন বিদেশে এটাকে রপ্তানি করতে পারেন সেই প্রক্রিয়া সহায়তা করতে হবে। এ অবস্থায় সঠিক বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ইলিশ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপনের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই পর্যায়ে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী আব্দুল আওয়াল। আব্দুল, বাজারে ইলিশের যোগান এখন কেমন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে চাঁদপুরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে ইলিশের যোগান মোটামুটি অনেকটাই বেশি। বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে যে সমস্ত ইলিশ আহরিত হচ্ছে, নোয়াখালী, হাতিয়া, পটুয়াখালী, বরগুনা, এইসব অঞ্চলের ইলিশ কিন্তু চাঁদপুরের ঘাটে নিয়ে আসা হচ্ছে। এখানে একটি মধ্যস্বত্বভোগী যারা চাঁদপুরের ইলিশের সারা দেশব্যাপী প্রচুর চাহিদা থাকার কারণে এই দেশের দক্ষিণাঞ্চল থেকে আহরিত ইলিশকে চাঁদপুর ইলিশ হিসেবে চালিয়ে দেওয়ার জন্য এখানে আসলে নিয়ে আসছে। তবে এখানকার চাঁদপুরের যে পদ্মা মেঘনা, চাঁদপুরের পদ্মা মেঘনা কিন্তু বরাবরই কিন্তু এখন ইলিশ শূন্য। গতকাল আমি সকাল ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, যেখানে হরিণা ফেরিঘাট প্রতিদিন যেখানে সকালবেলায় 15 থেকে 20 মন বা 30 মন ইলিশ যেখানে আসার কথা, সেখানে কালকে মাত্র 30 থেকে 25 কেজি ইলিশ সকালে সারা দিন 3-4 ঘন্টা মাত্র জেলেদের জালে পাওয়া গেছে। এই হচ্ছে এখানকার মেঘনা পদ্মা মেঘনা ইলিশের আহরণের অবস্থা। তবে এখানকার যে ক্রেতা সারা দেশ থেকে, গতকাল শুক্রবার ছিল, সারা দেশ থেকে কয়েক হাজার ক্রেতা চাঁদপুরের ঘাটে এসেছেন ইলিশ সংগ্রহ করতে। এই বিশাল ক্রেতার চাহিদার কারণে যোগান কম থাকায় আসলে দাম ছিল অনেকটা আকাশচুম্বী। 1 কেজি উপরের ইলিশ প্রায় 12 থেকে 1300 টাকা কেজি দর এখানে বিক্রি হয়েছে গতকাল। আজকের সকালে এই পর্যন্ত এখনো মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ আসা শুরু করেনি। সকাল 9টার পরে হয়তো ইলিশ আসলে পরে এখানে দেখা যাবে আজকের দরদার কেমন। তবে এখানকার মৎস্য বিজ্ঞানীদের যে পরিসংখ্যান, তারা বলছেন ইলিশের উৎপাদন প্রতি বছরই বাড়ছে, কিন্তু চাঁদপুরের যে 51,159 জন মৎস্যজীবী রয়েছেন, জেলে রয়েছেন, যারা ইলিশের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা কিন্তু চরমভাবে হতাশ। গত 3 বছর এই ইলিশের বড় মৌসুমে তারা কিন্তু থাকছেন ইলিশ শূন্য। তারা তাদের জীবন জীবিকা নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে রয়েছেন। আগামী অক্টোবর মাসের 10 তারিখ থেকে শুরু হবে 21 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু 21 দিন জেলেরা নদীতে নামতে পারবে না। যে আর মাত্র যে কিছুদিন সময় রয়েছে, এই সময় যদি চাঁদপুরের নদীতে তেমন পরিমাণ ইলিশ না পাওয়া যায়, এই 51,000 জেলের জীবন জীবিকা অনেকটা দুর্বিষহ হয়ে পড়বে। এই হচ্ছে চাঁদপুর থেকে আমার কাছে ইলিশ নিয়ে সর্বশেষ তথ্য। আব্দুল আওয়াল জানাচ্ছিলেন চাঁদপুর থেকে। ঘুরে দাঁড়াতে পারছে না চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাণিজ্য। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানি হয়েছে $15.5 কোটি মূল্যের পণ্য, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 16.5% কম। ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারীর ধাক্কার পাশাপাশি এখনো সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় কমছে রপ্তানি। আয় বাড়াতে চামড়া সংগ্রহ পদ্ধতি সংশোধনেরও পরামর্শ বিশ্লেষকদের। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে 10% হারে নগদ সহায়তার পাশাপাশি প্রণোদনার সময় বাড়ানো হলেও বাড়ছে না রপ্তানি। 2019-20 অর্থ বছরে $79 কোটি বেশি মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 21.79% কম। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে $15.47 লাখ মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হলেও গেল বছর একই সময়ে তা ছিল $18 কোটি বেশি। রপ্তানি কমার প্রধান কারণ হিসেবে এখনও সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি কার্যকর না হওয়াকেই দায়ী করছেন রপ্তানিকারকরা। এছাড়া করোনার কারণে ক্রেতা আসতে না পারায় উৎপাদনের তুলনায় রপ্তানি অর্ধেকেরও কম বলে দাবি তাদের। ইউরোপিয়ান বায়ার্সদের মেইন কনসার্ন হচ্ছে কমপ্লায়েন্স, যেটা আমাদের অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা এখন পর্যন্ত সম্পন্ন না হওয়াতে, যেটা দায়িত্ব বিসিক এবং সরকারের হাতে, এটা এখনো না হওয়াতে আমাদের এই চ্যালেঞ্জটা রয়ে যাচ্ছে। এদিকে প্রণোদনার অর্থের পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ পেতেও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ রপ্তানিকারকদের। আপনার ইন্টারেস্ট মধ্যে করতে হবে 4 বছরের, আর আমরা 15 বছরের
প্রসেস এটা করতে হবে। আর আমাদের কিছু কিছু থেকে আমাদের যে প্রধানমন্ত্রী যে প্রণোদনা ঘোষণা করছে এই প্রণোদনাটা সহজ হচ্ছে আমাদেরকে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন রপ্তানির বিষয়ে অনভিজ্ঞ বিসিকের সঙ্গে চামড়া শিল্পনগরীকে সম্পৃক্ত করাই এ খাতের বড় বাধা। এ ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি সিইটিপি তৈরি না হলে আন্তর্জাতিক সনদ পাওয়া কঠিন হবে বলছেন তারা। আমাদেরকে এই পরিশোধন ব্যবস্থাপনা উন্নতি করতে হবে, তা না হলে বাংলাদেশের পণ্য বিদেশে কোয়ালিটি হিসাবে সার্টিফিকেশন পাবে না এবং কোন সময় মূল্য সঠিকভাবে পাবে না। চামড়া সংগ্রহ প্রক্রিয়ায় সংশোধন আনা হলেও মান বাড়বে বলছেন তিনি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজার হাজার যানবাহন জনসাধারণ চলাফেরা করে, এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অভিযোগ দিছি, তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু দেখে যাচ্ছে, দেখে একটু বালু দিয়ে বা কিছু ময়লা দিয়ে ঘুরে ডাকিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে সড়ক বিভাগের অনুমতি নিয়ে রাস্তা কেটে মহাসড়কে গ্যাস লাইন মেরামতে সময় লাগবে, আর জেলার অন্যান্য জায়গায় লাইনের ফাটল চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, কারণ এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে সমস্যা হয়ে যাবে। তারপরও আমরা বালু ফালাইলে আবার পৌরসভা বালু সরাই ফেলায়। এখন তার যে জাতীয় মহাসড়কের পাশ দিয়ে পানি যায়। স্থানীয়রা বলছেন অবৈধ উপায়ে সংযোগ দেয় প্রায় ফেনীর বিভিন্ন জায়গায় গ্যাস লাইনের সমস্যা দেখা দিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে ঢাকার পাশেই থাকছে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে এই কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও। এ সময় যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে মার্ক এসপারের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। রাখাইনের রোহিঙ্গা গ্রাম কানকিয়ার কোনো নাম নিশানা নেই মিয়ানমারের নতুন মানচিত্রে। এমন অন্তত 15টি গ্রামের নাম মুছে ফেলা হয়েছে। এর আগে পুড়িয়ে দেওয়ার পর অন্তত 400 গ্রাম বুলডোজারে গুড়িয়ে দিয়েছিল তারা। আন্তর্জাতিক সম্পর্ক অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এতে আরও একবার প্রমাণ হলো রাখাইনে গণহত্যা চালানো হয়েছে। নাফ নদী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কানকিয়া গ্রাম। 3 বছর আগেও ছিল জনবসতি। সন্ত্রাস দমনের নামে মিয়ানমারের সেনারা কানকিয়ার মতো অন্তত 400 গ্রামে চালায় নির্মম নির্যাতন। প্রাণ বাঁচাতে রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসে অন্তত 7.5 লাখ রোহিঙ্গা। পরে আগুনে পোড়া সেই জনপদকে বুলডোজারে নিশ্চিহ্ন করে মিয়ানমার সরকার। নতুন প্রকাশিত মানচিত্রে নেই সেই গ্রামগুলোর নামও। এখন মন্ডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে এলাকাটিকে। আন্তর্জাতিক চাপ এড়াতে গুড়িয়ে দেওয়া হয়েছে আলামত। জাতিসংঘ তথ্য অনুযায়ী কানকিয়ার মতো অন্তত 15টি গ্রাম মানচিত্র থেকে মুছে ফেলেছে মিয়ানমার সরকার। নাম মুছে ফেলার জায়গাটি এটাও আসলে অনেকদিন ধরেই চলছিল, তো সেইটার এখন সাক্ষ্য প্রমাণগুলো আসলে বের হয়ে আসছে। আইসিসির পক্ষ থেকে যেই মামলা চালানোর প্রক্রিয়াটি, ইনভেস্টিগেশনের প্রক্রিয়াটি, সেখানে বাংলাদেশের জন্য এটা কিছুটা সহজ হবে সহায়তা করার জায়গাটা, অর্থাৎ কিছুটা আরেকটু প্রোঅ্যাক্টিভ জায়গায় বাংলাদেশ যাওয়ার একটা সুযোগ আছে, মিয়ানমারের সাথে সম্পর্ক খারাপ না করেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমার সরকারের রোহিঙ্গা গ্রামের নাম মুছে ফেলা ও আলামত গুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রমাণ হয়েছে রাখাইনে গণহত্যা চালানো হয়েছে। বোঝাই যাচ্ছে এই যে নামগুলো যে একেবারে মুছে ফেলছে, তার মাধ্যমে আরেকবার পরিষ্কার হয়ে গেল যে আসলে ইন্টেন্ট টু ডিস্ট্রয় ছিল। এখন কথা হচ্ছে যে তারা এগুলো করছে কেন এবং পার পেয়ে যাচ্ছে কেন। এর একটা বড় উত্তর হবে যে যেহেতু মিয়ানমার মনে করছে যে তাদের সাথে বড় বড় 3টা দেশ আছে। আগে যেখানে ছিল কানকিয়া গ্রাম, সেখানে এখন গড়ে তোলা হয়েছে সরকারি ও সামরিক ভবন। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ব্যারাকের সীমানা প্রাচীর। 2017 সালের অভিযানে মিয়ানমার সেনাবাহিনী কানকিয়ার মতো 400 গ্রাম ধ্বংস করেছে বলে জানিয়েছিল নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের। শুক্রবার রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। স্বজনরা আত্মহত্যা বললেও পুলিশ বলছে ঘটনাটি খতিয়ে দেখছেন তারা।
শুক্রবার ভোর 4:35। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে 9 তলার ওপর থেকে পড়েন ভবনের বাসিন্দা ব্যারিস্টার ইমতিয়াজ খান জিসাদ। পরে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। হঠাৎ করে খুব জোরে একটা সাউন্ড হয়, সাউন্ড হওয়ার সাথে সাথে বিদ্যুতের লাইন চলে যায়। তখন জানলা খুলে দেখি এখানে একজন মেয়ে কান্না করতেছে, কেউ একজন উপর থেকে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর আমরা জানলা খুলে যা দেখতে পাইছি যে একটা মেয়ে কান্না করে চিল্লাচিল্লি করতেছিল। পরিবার জানিয়েছে গত বছর মাদকাসক্তির পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল ইমতিয়াজ খান জিসাদকে। স্ত্রীর সঙ্গে কলহ ছিল তার, এর জেরেই আত্মহত্যা বলে ধারণা তাদের। তো কালকে রাতে অনেক রাত পর্যন্ত জিসাদ মানে জেগে থাকার কারণে আপু আর কি রুমে যায়। তো রুমে যাওয়ার পরে ওইখানে একটু মানে জিসাদ ভাইকে একটু ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায়। তারপরে হচ্ছে যে কি তখন ওইখান থেকে কথা মানে কাটাকাটি সূত্রপাত হয়। তখন জিসাদ ভাই মানে আপু বলেছিল যে আমি তোমার বাবা মাকে বলবো, ঠিক আছে। তো তখন এরপরে বাবা মার কথাটা শুনেই সে অনেক মোটামুটি রক চটে যায়। তবে পুলিশ বলছে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখছেন তারা। মৃতের বাবা একটা অভিযোগ দাখিল করেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রাথমিক অবস্থায় একটা ইউডি মামলা নেওয়া হয়েছে। সেই ইউডি মামলা তদন্ত হবে, ময়না তদন্ত রিপোর্ট পাওয়া এবং প্রাপ্তলব্ধ সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে। 4 বছর আগে সাবরিনা শাহিদ নিশাতের সঙ্গে বিয়ে হয় ইমতিয়াজ খান জিসাদের। স্ত্রী, শ্বশুর শাশুড়ি সহ কাঁঠালবাগানের ফ্ল্যাটে থাকতেন তিনি। তার বাবা শহীদুল ইসলাম খান সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নড়াইলের লোহাগড়ায় ছাত্রলীগ নেতা শেখ জহিরুল ইসলাম রেজওয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় চৌরাস্তা বাজার এলাকায় হামলার এই ঘটনা ঘটে। রেজওয়ান উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেজওয়ান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রেজওয়ানকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি, তবে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সাথে সাথে আমাদের যারা আসামি যারা কিংবা এর সাথে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে এমন সকলকে অভিযান করে ধরার জোর প্রচেষ্টা অব্যাহত আছে। তবে এখনো এই ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দেশে প্রায় সব জেলায় অবাধে ব্যবহার হচ্ছে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট, গ্লাস ও চায়ের কাপ। করোনা পরিস্থিতিতে এসব পণ্যের ব্যবহার কয়েক গুণ বেড়েছে। প্লাস্টিকের এসব পণ্য একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে, অন্যদিকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ঘটছে পরিবেশ দূষণ। যশোরের চায়ের দোকানগুলোতে সম্প্রতি বেড়েছে প্লাস্টিকের ওয়ান টাইম কাপের ব্যবহার। করোনা সতর্কতায় ক্রেতা বিক্রেতা উভয়েই ভরসা রাখছেন ওয়ান টাইম কাপে। কাস্টমার প্রথমে এসে বলে যে ওয়ান টাইম কাপ আছে কিনা, যদি না থাকে কাস্টমার চলে যাচ্ছে। করোনার বিবেচনা করে মানুষ এখন অনেক সচেতন। এখন ম্যাক্সিমাম লোকে এসে ওয়ান টাইমে চা খেতে বেশি পছন্দ করে। বিভিন্ন অনুষ্ঠানে ওয়ান টাইমে জিনিস ব্যবহার করছে, বক্স, প্লেট এগুলো বেশি ব্যবহার করছে। একই অবস্থা ঝিনাইদহ, নড়াইল, বেনাপুর সহ দেশের অনেক জেলায়। শহরাঞ্চলের পাশাপাশি গ্রামের মানুষের কাছেও পরিচিত হয়ে উঠেছে প্লাস্টিকের গ্লাস ও প্লেট। একজনের থেকে আরেকজনের না ছড়াতে পারে, এই জন্য আমরা করে না ওয়ান টাইম গ্লাসের চা খাচ্ছি। চা ওই ওয়ান টাইমই খাচ্ছি, কারণ ওই চা কাপে আর তো খাচ্ছে না। বিভিন্ন হোটেল, খাবার ও চায়ের দোকানে দেদারসে ব্যবহৃত হচ্ছে এসব পণ্য, আর ব্যবহার শেষে ফেলা হচ্ছে পুকুর, ডোবা, ড্রেন কিংবা রাস্তার পাশে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় একবার ব্যবহার্য সব পণ্য পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এছাড়াও প্লাস্টিক পণ্য ব্যবহারে মানবদেহে সৃষ্টি হচ্ছে কঠিন রোগ। এই ওয়ান টাইম প্লাস্টিক চায়ের কাপে চা পান করার কারণে তাদের ক্যান্সার, হৃদযন্ত্র এবং কিডনির অনেক সমস্যা হতে পারে। করোনা পরিস্থিতিতে শুরুর দিকে সব ওয়ান টাইম পণ্য ব্যবহারে স্থানীয়দের উৎসাহিত করা হয়, তবে দীর্ঘমেয়াদে এসব পণ্যের যথেচ্ছ ব্যবহারে পরিবেশের ক্ষতি বিবেচনায় সাধারণকে সচেতন করার নানা উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এই কাপগুলি ফেলে রাস্তার পাশে ফেলে চলে আসছে, এর ফলে ড্রেনে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমাদের আশঙ্কা রয়েছে এই জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ বিষয়ে পৌরসভা এবং জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে। করোনা পরিস্থিতিতে প্লাস্টিকের একবার ব্যবহার্য পণ্যের বিকল্প হিসেবে কাগজের কাপ বা কাঁচের পাত্র ব্যবহারের পরামর্শ পরিবেশবিদদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষক সংকট দূর করতে প্রাথমিক বিদ্যালয়ে 40,000 শিক্ষক নিয়োগ হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্যানেলে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়। প্রাক প্রাথমিকে ভর্তিতে শিশুদের বয়স 4 ও মেয়াদকাল 2 বছর করা হয়েছে। এ কারণে এ স্তরে 26,000 শিক্ষক প্রয়োজন। সেই সঙ্গে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ খালি 21,814টি। করোনার কারণে অর্থ সংকটে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ভর্তি হবে প্রাথমিক বিদ্যালয়ে। ফলে দ্রুত শিক্ষক সংকট দূর করতে না পারলে কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা শিক্ষকদের। নতুন শিক্ষার্থীদের ভর্তির চাপ ও পাঠদানের সুবিধার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ পূরণ একান্ত জরুরি বলে আমরা মনে করি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই এই সংকট দূর করতে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। স্বল্প সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে প্যানেলে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্যানেল নিয়োগের কোনো ব্যবস্থা সম্ভব না, একেবারেই সম্ভব না। আর একটা হচ্ছে যে আমরা আরো শিক্ষক নিয়োগের জন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। খুব দ্রুতই এটা আমাদের বিজ্ঞাপন আকারে জারি হবে। যোগ্যরাই যাতে নিয়োগ পায় সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখার তাগিদ শিক্ষাবিদদের। নিয়োগে অনিয়ম দুর্নীতি বন্ধে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ তাদের। মানসম্মত শিক্ষার জায়গাটা আমরা পয়েন্ট আউট করতে চাই, তাহলে আমাদেরকে দেখা লাগবে যে আমরা কাদেরকে শিক্ষক হিসাবে নিচ্ছি, আমরা কোন কোয়ালিটির লোকজনকে আমরা শিক্ষক হিসেবে নিচ্ছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভেরিয়েবল। যদি মানসম্মত শিক্ষক নেই তাহলে কিন্তু এর ইতিবাচক প্রভাব পড়বে। এই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রতারক চক্র প্রতারণায় নেমেছে। মন্ত্রণালয় বলছে, এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে, সেই সাথে এদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদন বাড়লেও আধুনিক হয়নি ইলিশের সরবরাহ সংরক্ষণের ব্যবস্থা, আর এতেই কমছে না দাম। সাধারণের নাগালে আসছে না সুস্বাদু এই মাছ। আড়তদারদের দাবি, এই সংকটের কারণ মধ্যস্বত্বভোগীরা। এদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, বাজার ব্যবস্থাপনা আধুনিক করার পথে বাধা আমলাতান্ত্রিক জটিলতা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তথ্য বলছে, বিশ্বের মোট ইলিশের 75 ভাগের বেশি হয় বাংলাদেশে। আর মৎস্য অধিদপ্তর বলছে, গত বছর ইলিশের উৎপাদন ছিল 5,70,000 টন। বাজারেও মিলছে 2 থেকে 2.5 কেজি ওজনের ইলিশ। বাজারে পছন্দ মতো ইলিশ কেনা গেলেও দাম কমেনি। 1 কেজির ইলিশ 800 থেকে 900 টাকা, 1.5 কেজি ইলিশ মিলছে 1100 টাকা দরে। 600-700 গ্রামের ইলিশ 500 থেকে 600 টাকা কেজি। এখানকার মানুষ আপনার বিভিন্ন ইলিশ ব্যবহার করে, ঠিক আছে, সাধারণ মানুষের থেকে অনেক দাম আগাচ্ছে। সব সমুদ্রের মাছ, বরিশালের মাছ, বুলার মাছ চাঁদপুরে বলে চালাই দিতেছে। এসব নিম্নমানের মাছ, ভালো মাছ না, দাম কম, খারাপ মাছ এগুলি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বাজারে ইলিশ আসছে আগের চেয়ে বেশি, তবুও দাম কেন ঊর্ধ্বমুখী? এ প্রশ্নে মধ্যস্বত্বভোগীদের দুষছেন আড়তদাররা। আমাদের চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি, আমাদের মাছ বিক্রি করতে হিমশিম খাচ্ছি। আগে যদি হয়তো 30%, এখন হয়তো 35% হচ্ছে বা 40% হচ্ছে। এখন মাছের একটু বাড়ছে, কিন্তু মানুষের তো চাহিদা আছে, এই কারণে ধরেন মাছের দাম বেশি। বর্ডার এলাকায় নিয়ে যায়, তারা কোথায় নিতেছে, কেমনে কি করতেছে সেটা আমাকে দেখার ব্যাপার না, কিন্তু আমরা উচিত মূল্য পাইতেছি না। সরকারিভাবে ইলিশ শিকার বন্ধ ছিল 65 দিন। পাশাপাশি করোনার কারণে লম্বা সময় নদীতে নামেননি জেলেরা। এতে বেড়েছে মাছের উৎপাদন, সুফলও মিলেছে আগের চেয়ে বেশি। দেশের মৎস্য উৎপাদন প্রক্রিয়া এবং বিপণন প্রক্রিয়াকে আধুনিকায়ন করতে হবে, সহজলভ্য করতে হবে। তিনি যেন বিদেশে সেটাকে রপ্তানি করতে পারেন, সেই প্রক্রিয়া সহায়তা করতে হবে। এ অবস্থায় সঠিক বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ইলিশ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপনের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী আব্দুল আওয়াল। আব্দুল, বাজারে ইলিশের যোগান এখন কেমন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসলে চাঁদপুরের যে মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে ইলিশের যোগান মোটামুটি অনেকটাই বেশি। বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে যে সমস্ত ইলিশ আহরিত হচ্ছে, নোয়াখালী, হাতিয়া, পটুয়াখালী, বরগুনা, এইসব অঞ্চলের ইলিশ কিন্তু চাঁদপুরের ঘাটে নিয়ে আসা হচ্ছে
এখানে একটি মধ্যস্বত্বভোগী যারা চাঁদপুরের ইলিশের সারা দেশব্যাপী প্রচুর চাহিদা থাকার কারণে এই দেশের দক্ষিণাঞ্চল থেকে আহরিত ইলিশকে চাঁদপুর ইলিশ হিসেবে চালিয়ে দেওয়ার জন্য এখানে আসলে নিয়ে আসছে। তবে এখানকার চাঁদপুরের যে পদ্মা মেঘনা কিন্তু বরাবরই কিন্তু এখন ইলিশ শূন্য। গতকাল আমি সকাল ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যেখানে হরিণা ফেরিঘাট প্রতিদিন যেখানে সকালবেলায় 15 থেকে 20 মণ বা 30 মণ ইলিশ যেখানে আসার কথা, সেখানে কালকে মাত্র 30 থেকে 25 কেজি ইলিশ সকালে সারাদিন 3-4 ঘন্টা মাত্র জেলেদের জালে পাওয়া গেছে। এই হচ্ছে এখানকার মেঘনা পদ্মা ইলিশের আহরণের অবস্থা। তবে এখানকার যে ক্রেতা সারা দেশ থেকে, গতকাল শুক্রবার ছিল, সারা দেশ থেকে কয়েক হাজার ক্রেতা চাঁদপুরের ঘাটে এসেছেন ইলিশ সংগ্রহ করতে। এই বিশাল ক্রেতার চাহিদার কারণে যোগান কম থাকায় আসলে দাম ছিল অনেকটা আকাশচুম্বী। 1 কেজি উপরের ইলিশ প্রায় 12 থেকে 1300 টাকা কেজি দর এখানে বিক্রি হয়েছে গতকাল। আজকের সকালে এই পর্যন্ত এখনো মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ আসা শুরু করেনি। সকাল 9টার পরে হয়তো ইলিশ আসলে পরে এখানে দেখা যাবে আজকের দরদার কেমন। তবে এখানকার মৎস্য বিজ্ঞানীরা যে পরিসংখ্যান, তারা বলছেন ইলিশের উৎপাদন প্রতি বছরই বাড়ছে, কিন্তু চাঁদপুরের যে 51,159 জন মৎস্যজীবী রয়েছেন, জেলে রয়েছেন, যারা ইলিশের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা কিন্তু চরমভাবে হতাশ। গত 3 বছর এই ইলিশের ভরা মৌসুমে তারা কিন্তু থাকছেন ইলিশ শূন্য। তারা তাদের জীবন জীবিকা নিয়ে প্রচন্ড হতাশার মধ্যে রয়েছেন। আগামী অক্টোবর মাসের 10 তারিখ থেকে শুরু হবে 21 দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে কিন্তু 21 দিন জেলেরা নদীতে নামতে পারবে না। যে আর মাত্র যে কিছুদিন সময় রয়েছে, এই সময় যদি চাঁদপুরের নদীতে তেমন পরিমাণ ইলিশ না পাওয়া যায়, এই 51,000 জেলের জীবন জীবিকা অনেকটা দুর্বিষহ হয়ে পড়বে। এই হচ্ছে চাঁদপুর থেকে আমার কাছে ইলিশ নিয়ে সর্বশেষ তথ্য। আব্দুল্লাহ জানাচ্ছিলেন চাঁদপুর থেকে। ঘুরে দাঁড়াতে পারছে না চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাণিজ্য। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানি হয়েছে $15.5 কোটি মূল্যের পণ্য, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 16.5% কম। ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারীর ধাক্কার পাশাপাশি এখনো সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় কমছে রপ্তানি। আয় বাড়াতে চামড়া সংগ্রহ পদ্ধতি সংশোধনেরও পরামর্শ বিশ্লেষকদের। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে 10% হারে নগদ সহায়তার পাশাপাশি প্রণোদনার সময় বাড়ানো হলেও বাড়ছে না রপ্তানি। 2019-20 অর্থ বছরে $79 কোটি বেশি মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 21.79% কম। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে $15.47 কোটি মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হলেও গেল বছর একই সময়ে তা ছিল $18 কোটি বেশি। রপ্তানি কমার প্রধান কারণ হিসেবে এখনও সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি কার্যকর না হওয়াকেই দায়ী করছেন রপ্তানিকারকরা। এছাড়া করোনার কারণে ক্রেতা আসতে না পারায় উৎপাদনের তুলনায় রপ্তানি অর্ধেকেরও কম বলে দাবি তাদের। ইউরোপিয়ান বায়ার্সদের মেইন কনসার্ন হচ্ছে কমপ্লায়েন্স, যেটা আমাদের অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা এখন পর্যন্ত সম্পন্ন না হওয়াতে, যেটা দায়িত্ব বিসিক এবং সরকারের হাতে, এটা এখনো না হওয়াতে আমাদের এই চ্যালেঞ্জটা রয়ে যাচ্ছে। এদিকে প্রণোদনার অর্থের পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ পেতেও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ রপ্তানিকারকদের। আপনার ইন্টারেস্ট মৌকুব করতে হবে 4 বছরের, আর আমরা 15 বছরের গ্রস এটা করতে হবে। আর আমাদের কিছু থেকে আমাদের যে প্রধানমন্ত্রী যে প্রণোদনা ঘোষণা করছে, এই প্রণোদনাটা সহজ শর্তে আমাদেরকে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানির বিষয়ে অনভিজ্ঞ বিসিকের সঙ্গে চামড়া শিল্পনগরীকে সম্পৃক্ত করাই এ খাতের বড় বাধা। এ ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি সিইটিপি তৈরি না হলে আন্তর্জাতিক সনদ পাওয়া কঠিন হবে বলছেন তারা। আমাদেরকে এই পরিশোধন ব্যবস্থাপনা উন্নতি করতে হবে, তা না হলে বাংলাদেশের পণ্য বিদেশে কোয়ালিটি হিসাবে সার্টিফিকেশন পাবে না এবং কোন সময় মূল্য সঠিকভাবে পাবে না। চামড়া সংগ্রহ প্রক্রিয়ায় সংশোধন আনা হলেও মান বাড়বে বলছেন তিনি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।